সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। বিএনপি ৩৬ ও ১১ দলীয় ঐক্যের ১৩ জন প্রার্থী তা জমা দিচ্ছেন। যা যা করার দরকার আমি প্রত্যেকটি সেক্টরে কাজ করার চেষ্টা করব। নারী আসনে যে আমরা কম্বাইন্ড তালিকা সাবমিট করেছি, এটার মধ্যে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকার সুযোগ নেই। প্রশ্ন ফাঁসের অভিযোগ ছাড়াই শেষ হলো প্রথম দিনের এসএসসি পরীক্ষা। টেস্ট পরীক্ষা থেকে ভেবেছিলাম যে অনেক হার্ড হবে, কিন্তু অনেক সহজ এসেছে। পরীক্ষাটা খুবই শৃঙ্খলভাবে হয়েছে আর কি, সুশৃঙ্খলভাবে হয়েছে। আমরা যা শুনেছি যে প্রশ্ন কঠিন আসবে, কিন্তু এরকম আসে নাই, প্রশ্ন অনেক সহজ আসছে। কোশ্চেন যেরকম এক্সপেক্ট করেছিলাম যেরকম কঠিন হবে, কিন্তু তেমন কঠিন হয় না। মানিকগঞ্জে শিক্ষামন্ত্রীর আকস্মিক সফরে 2 কক্ষ পরিদর্শককে প্রত্যাহার। নওগাঁর নিয়ামতপুরে 2 সন্তান সহ স্বামী স্ত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার। টেকনাফের পাহাড়ি এলাকায় পিটিয়ে ও কুপিয়ে 3 যুবককে হত্যা। ডিপো থেকে সরবরাহ বাড়লেও পাম্পে তেলের জন্য দীর্ঘ অপেক্ষা। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, প্রশ্ন সাধারণ মানুষের। আজকে আমি 1600 টাকার তেল পেয়েছি, মানে খুব ভালো লাগতেছে। অ্যাভেলেবেল হচ্ছে, এখন চাহিদা মতো দিচ্ছি আর কি। যা যতটুকু প্রাপ্য আমরা সেরকমই দিয়ে দিচ্ছি। জনবল সংকটে নিউরোসায়েন্স হাসপাতালে চালু হচ্ছে না 500 শয্যার দ্বিতীয় ইউনিট। অত্যাধুনিক ওটিতে ধুলোরাস্তর, বেড না পেয়ে ফিরে যাচ্ছে রোগী। আমরা অ্যাডমিশন লিখছে, কিন্তু সিট নাই, এখানে সিট পাচ্ছি না। এমআরআই মেশিন নাই, এখানে হবে না, বাহির থেকে করে আনেন। 1 মাসের মধ্যে আমরা এটাকে সেবার আওতায় নিয়ে আসবো। কাল শেষ হচ্ছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি। পাল্টাপাল্টি শর্তের কারণে অনিশ্চয়তায় শান্তি আলোচনা। ওয়াশিংটনের অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো ইরানের জাহাজ। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। না, আমি আগের দিন রাত্রে কোথায় গিয়ে থাকবো, কি করবো, এটা বলা যায় না। এটা বোধহয় সম্ভব হবে না, কারণ একটা পরীক্ষা শেষ হয় তো আমি কোথায় থাকি আমি নিজেও জানি না। এটা হলো কঠিন ব্যাপার আর কি। তবে না, নিউজের দরকার নেই, আপনারা যেখানে যান সেখান থেকে দিয়ে দেবেন। আপনারা যেখানে যে পরীক্ষা কেন্দ্র দেখেন সেখান থেকে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে নিউজ। আমি চাই আপনাদের সহযোগিতা। আপনারা যারা জুনিয়র সাংবাদিক রয়েছেন আর যারা সিনিয়র রয়েছে, সিনিয়ররা জানে যে 2001 সালে আমি এই বিষয়ে কতটা সিরিয়াস ছিলাম। অতএব সেই সময়ে এত মিডিয়া ছিল না, তারপর আমরা নকল প্রতিরোধ করতে পেরেছিলাম। এবার তো মিডিয়ার অভাব নেই। এবার মিডিয়া যদি সজাগ থাকে তাহলে নকল হতে পারে না, এটা বিশ্বাস করি। এমন কোনো উপজেলা নাই যেখানে 30-40 জন সাংবাদিক না আছে। আগে 2 জনে তো খুঁজে পেতাম না, তারপরে তো সাংবাদিকরা আমাকে সাহায্য করেছে। আপনারা সকলে যদি অ্যালার্ট থাকেন, ইনশাল্লাহ there is no way no intruder can come to our place. না, এটা আড়াল না, you are getting me wrong. আমি যদি পেট্রোল নিয়ে যাই, পতাকা উড়িয়ে যাই, তাহলে মানুষ আমাকে আইডেন্টিফাই করে ফেলবে। আপনাদের যদি বলে যাই তাহলে সবাই জেনে ফেলবে আমি কোথায় যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি এটা কেউ না জানুক, সেই জন্য, অন্য কোনো কারণে না। আমি ফ্ল্যাগ ব্যবহার করি না, আমি পেট্রোল ব্যবহার করি না, এবং আমি কোথায় যাই কাউকে বলি না। এটা বললে তো সবাই জেনেই যাবে, তাহলে তো হলো না। আমি যে এক্সামিন করতে যাচ্ছি ওরা যদি আগেই জেনে যায় তাহলে লাভটা কি? আমি তো জানিয়ে যেতে পারি না, সেই জন্য জানানো হয় না এবং হবেও না। থ্যাংক ইউ। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে হ্যাঁ, না আসলে বিশেষ কাউকে নেই। একজন বিশেষ ব্যক্তি আমার গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল
এবং সেই বিশেষ ব্যক্তি আমার গাড়ি ফলো করেছে, আমি কি করব? তারপর আমার ড্রাইভারকে বলেছি এত জোরে চালাও যেন কেউ ফলো না করতে পারে। তারপর দেখলাম ফলো করে ফেলেছে। এখন আপনারা যদি আমার গেটের সামনে দাঁড়িয়ে থাকেন, আমাকে ফলো করেন, তবে আমি ওনাদের রিকোয়েস্ট করেছি আমার সাথে ভিতরে ঢুকবেন না, কেউ ঢুকেনি, ওরা বাইরেই ছিল। আমি কোথায় যাই যে আপনি ফলো করলে পাবেন, কিন্তু ভিতরে তো আমি কাউকে নেই না, কারণ এত ডিস্টার্ব। আমি নিজেও ক্লাসরুমে ঢুকি না, একবার দুবার যদি কোনো কারণে ঢুকে পড়ি সকলেই দাঁড়িয়ে যায়, 2 মিনিট নষ্ট হয়। আমি কাউকে ঢুকাই না, নিজেও ঢুকি না। আমি জাস্ট দেখতে চাচ্ছি পরিবেশ কেমন হচ্ছে, বা আমার আগামী দিনে কি করা উচিত, কোন জায়গাটি আমার ত্রুটি রয়েছে, কি করলে আমার ভালো হবে। এই যে সারা বাংলাদেশে আমি ঘুরলাম, আমি শিক্ষকদের সাথে কথা বললাম জানার জন্য, সামনে পরীক্ষাকে কেন্দ্র করে আমি এই কথাগুলো বললাম। এই যে আমি স্কুল কলেজে যাচ্ছি, ইচ্ছে করে বাথরুমে ঢুকি, দেখি বাথরুমটা কেমন, পরিবেশটা কেমন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম। এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। প্রথম দিনে নেওয়া হয়েছে বাংলা প্রথম পত্র পরীক্ষা। সকাল 10টায় দেশে 3,885টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর 30 মিনিট আগেই কেন্দ্রে প্রবেশের নির্দেশনা থাকলেও আরও আগেভাগে কেন্দ্রে হাজির হয় পরীক্ষার্থীরা, সাথে ছিলেন অভিভাবকরা। এবারে পরীক্ষায় অংশ নিচ্ছেন 30,666টি শিক্ষা প্রতিষ্ঠানের 18,57,000 শিক্ষার্থী। শিক্ষার্থীদের সুবিধায় কেন্দ্র এলাকা যানজটমুক্ত রাখার নির্দেশনা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। একই সাথে পরীক্ষার সময় কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য চিঠি দেওয়া হয়। শুরুতে চিত্র ভয় পেয়েছিলাম, বাট এমসিকিউ দেখার পর ভয়টা চলে গেছিল, অনেক সহজ ছিল, অনেক সহজ হয়েছে। আমরা যা শুনেছি যে প্রশ্ন কঠিন আসবে, কিন্তু এরকম আসেনি, প্রশ্ন অনেক সহজ আসছে। আলহামদুলিল্লাহ, সবার অনুভূতি অনেক ভালো। মাশাআল্লাহ অনেক ইজি আসছে এবং আমরা অনেক আনন্দের মুখে আর কি এক্সামটা দিতে পারছি। সারা দেশে একযোগে শুরু হওয়া এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। সকাল 10টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হয় বেলা 11টায়। প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর আগে পরীক্ষা শুরু 30 মিনিট আগেই কেন্দ্রে প্রবেশের নির্দেশনা থাকায় আরও আগেভাগেই কেন্দ্রে হাজির হয় পরীক্ষার্থীরা, সাথে ছিলেন অভিভাবকরা। এবছর 11টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন 18,57,000 পরীক্ষার্থী। এবার লিখিত পরীক্ষা শেষ হবে 20 মে। এরপর 7 জুন শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা শেষ হবে 14 জুন। নকল ব্যবস্থা প্রতিরোধ করতে সেটা ভালো, যাতে সকল শিক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দিতে পারে। অসদুপায়ের দিকে অসদুপায় অবলম্বন করে ভালো রেজাল্ট করার যে এক অসুস্থ প্রতিযোগিতা, এটার দিকে তারা যে ঢুকে পড়ছিল, এটা থেকে তারা এখন বের হয়ে আসবে। মোটামুটি আমরা মনে করি ভালো দিতে পারবে। আমার মেয়েও পরীক্ষার্থী, বিজ্ঞান বিভাগ থেকে জেলা স্কুলে আসন করছে। মানিকগঞ্জের সিংগাইরে এসএসসি পরীক্ষার 2টি কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বেলা 11টার দিকে শিক্ষামন্ত্রী সিংগাইরের জয়মণ্ডপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনের সময় জয়মণ্ডপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের 2 কক্ষ পরিদর্শককে দায়িত্ব অবহেলার দায়ে কেন্দ্র থেকে সরিয়ে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দিয়ে যান মন্ত্রী। স্থানীয় প্রশাসন জানায়, মন্ত্রীর সাথে কোনো প্রোটোকল ছিল না এবং সরকারি গাড়ির পতাকাও ঢেকে রাখা ছিল। ফলে মন্ত্রীর পরিদর্শনের বিষয়টি আগে থেকে কেউ টের পাননি। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ। নির্বাচন কমিশনে এরই মধ্যে মনোনয়ন ফর্ম জমা দিচ্ছে বিএনপি এবং 11 দলীয় ঐক্যের চূড়ান্ত প্রার্থীরা। জমা দেওয়ার পর কথা বলেন বিএনপি নেত্রীরা, জানান আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চান তারা। বিএনপির স্লোগান সবার আগে বাংলাদেশ নিয়ে কাজ করবেন তারা। জামায়াতের নেতারা বলেন, তারা রাজনৈতিক অঙ্গীকার রেখেছে, অনেক দল সেটি রাখেনি। মনোনয়নপত্র 22 ও 23 এপ্রিল যাচাই বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে 26 এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে 27 ও 28 এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 29 এপ্রিল। এরপর 30 এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 মে। সাধারণ নির্বাচনে বিজয়ী সকল সংসদ সদস্যই এই নির্বাচনে ভোটার।
আইনি প্রক্রিয়া অনুসরণে সংসদ সচিবালয়ের শপথ গ্রহণকারী সংসদ সদস্যদের তালিকা ৩ কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশনে পাঠাবেন। আমার প্রথম এজেন্ডাই হচ্ছে মানে মানুষের সেবা করা, মানুষকে খুশি করা। সো মানুষকে খুশি করার জন্য যা যা করার দরকার আমি প্রত্যেকটি সেক্টরে কাজ করার চেষ্টা করব। এই সরকারের যে ভিউ এবং যে আমাদের কর্মসূচিগুলি আছে, বিশেষ করে আপনারা জানেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে শিক্ষায় যে অবদান রাখার চেষ্টা, অতীত থেকে আমরা এটা ধারাবাহিকতা এই নিয়ে আমি কাজ করতে চাই। আমরা আশাবাদী হব নারী আসনে যে আমরা কম্বাইন্ড তালিকা সাবমিট করেছি এটার মধ্যে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকার সুযোগ নেই। এই বিষয়ে আরো জানাতে নির্বাচন ভবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। আমরা তার সাথে যুক্ত হচ্ছি। তানভীর, এই পর্যন্ত উল্লেখযোগ্য কারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, কি বলছেন তারা? হ্যাঁ, উল্লেখযোগ্য আসলে অনেকেই দিয়েছেন এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত যে ৩৬ জন বিএনপি থেকে মনোনীত হয়েছেন নারী প্রার্থী, নারী সংসদ সদস্য সংরক্ষিত নারী আসনে, তাদের মধ্য থেকে প্রায় ২২ জনের মতো এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়ে দিয়েছেন। আরও কিছু বাকি আছে এবং আরও অনেকেই আসছেন এবং তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। আবার অনেকে আসলেও আসলে তাদের সাথে যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো সেগুলো না থাকার কারণে সেই কাগজপত্রগুলো সংযুক্ত করে তারপর আবার তারা আসছেন এবং এসে তারা প্রয়োজনীয় কাগজপত্রগুলো সংযুক্ত করে তারা এই মনোনয়নপত্রগুলো কিন্তু জমা দিচ্ছেন এবং জমা দেওয়ার পরপরই তারা এসে কথা বলছেন। এবং বিএনপির তরফ থেকে আসলে যে ধরনের কথাগুলো বলা হচ্ছে, গণমাধ্যমকে বলা হয়েছে, সেটি হলো যে তারা আসলে সবাই খালেদা জিয়াকে স্মরণ করছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছেন। একই সাথে এই যে প্রত্যেকেই আসলে নিজ নিজ অবস্থান থেকে আসলে তাদের দলে তাদের যে অবদান ছিল সেটি যেরকম বলেছেন, ঠিক তেমনি আসলে তারা বলেছেন যে বিগত ১৭ বছর যে ত্যাগ তিতিক্ষা মধ্য দিয়ে তারা গিয়েছেন, তারপর আসলে একটি যে সংসদ নির্বাচনের পরে যে ত্রয়োদশ সংসদ, সেখানে আসলে দেশকে বিনির্মাণের জন্য আসলে বিএনপি যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, প্রধানমন্ত্রী যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, সে পরিকল্পনা নিয়েই তারা কাজ করতে চান। এবং সিনিয়র নেত্রী যারা রয়েছেন তারা বলেছেন যে এবার যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, মনোনীতদের ক্ষেত্রে আসলে এবার খুবই যৌক্তিক হয়েছে তালিকাটি এবং এখানে সবাইকে মিলে অর্থাৎ নবীন এবং প্রবীণদের একটি দুর্দান্ত সমন্বয় ঘটানো হয়েছে, এমনটিও তারা বলছেন। এবং তারা বলছেন যে আসলে গণতান্ত্রিক চর্চা এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য এবারের সংসদ আসলে একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংসদ, যেটি আসলে মাইল ফলক হিসেবে কাজ করছে। সেহেতু এই সংসদকে ঘিরেই আসলে তাদের যত চিন্তা ভাবনা এবং কিভাবে তারা আসলে জনগণের জন্য কাজ করবেন, দেশকে এগিয়ে নিয়ে যাবেন, সে বিষয়গুলোই কিন্তু বলছেন। মারফি। তানভীর, ধন্যবাদ যুক্ত হবার জন্য। নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল গভীর রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, ৯ বছর বয়সী ছেলে পারভেজ এবং ৩ বছর বয়সী কন্যা সাদিয়া আক্তার। স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকলে তাদের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক ধারণা, জমি জমা নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে, তবে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা এখনো জানা যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। দুজন শিশু বাচ্চা এবং ২ জন বাড়ির সদস্যকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং হত্যার পিছনে কারা আছেন এবং কেন করা হয়েছে এটা আমরা তদন্ত করছি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে। এখন পর্যন্ত কাউকে আটক করতে পারি নাই, তবে চেষ্টা চলছে জিজ্ঞাসাবাদের জন্য আমরা কিছু লোককে আটক। কক্সবাজারের টেকনাফে ৩ যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। সকালে বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালীর পাহাড়ি এলাকায় রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় রবিউল আওয়াল, মুজিবুল্লাহ ও নুরুল বশরকে। পুলিশ জানায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যান বাকি ২ জন। নিহত ৩ জনের বাড়ি শিলখালী এলাকায়। টেকনাফ থানার ওসি জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে ৩ জনের বিরুদ্ধেই অপহরণ ও মানব পাচারের সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অপহরণ ও মানব পাচারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড। কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকা থেকে ৩ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, নিহতদের পরিচয় ও হত্যার কারণ জানা গেছে কিনা, পুলিশ কি বলছে, সব মিলে বিস্তারিত জানাবেন আমাদের। মারফি, নিহত ৩ জনের বাড়ি একই এলাকায়, শিলখালী এলাকাতেই।
তারা তিনজনের মধ্যে দুইজনের সম্পৃক্ততা পাওয়া গেছে, অর্থাৎ দুইজন বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত এমন সম্পৃক্ততা পাওয়া গেছে, এমন তথ্য পাওয়া গেছে। আর হচ্ছে আরেকজনের ব্যাপারে এখনো পর্যন্ত তিনি অপরাধের সাথে জড়িত ছিল কিনা বা অপহরণ বা মানব পাচার সেগুলো কোনো কিছু জানা যায়নি। আর হচ্ছে যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই তিনজনকেই পাহাড়ের উপরে একেবারে পাহাড়ের উপরে নিয়ে গিয়ে মারা হয়। অর্থাৎ গতকালকে রাত্রে একজনকে নিয়ে যাওয়া হয়, ডেকে নিয়ে যাওয়া হয় এবং আজকে সকালে ফজরের পরপরই একজনকে নিয়ে যাওয়া হয় বলে আমরা পারিবারিক সূত্রে জানতে পেরেছি। আর হচ্ছে এই অপহরণ যেসব ঘটনা ঘটে, অপহরণ এবং মানব পাচারের যেসব ঘটনা ঘটে, সব ঘটনার কিন্তু কেন্দ্রস্থল অনেকটা হচ্ছে বাহারছড়া এলাকায়। এই বাহারছড়া এলাকা থেকে অপহরণ, মানব পাচার সহ নানা অপরাধের যে ঘটনা আমরা সবসময় দেখি, সেগুলো কিন্তু ওই এলাকাতেই হয় এবং টেকনাফের শিলকালি নয়, শুধু টেকনাফের অন্যান্য এলাকাতেও রয়েছে। বিশেষ করে সবচেয়ে বেশি ঘটে হচ্ছে পাহাড়ি এলাকায়। এই পাহাড়ি এলাকায় বিভিন্ন এলাকা থেকে অপহরণ করে নিয়ে এসে সেখানে বেঁধে রাখা হয় এবং বেঁধে রেখে মুক্তিপণ নেওয়া হয়। আবার যাদেরকে বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য নিয়ে আসা হয়, তাদেরকে সেখানে রেখে সেখান থেকে কিন্তু তাদেরকে ট্রলারে করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। তবে এই তিনজনের বিষয়ে পুলিশ তদন্ত করছে, এই ঘটনার পেছনের ঘটনা জানার চেষ্টা করছে। আমরা পরে বিষয়টি এই বিষয়ে আমরা পরে আরো জানার চেষ্টা করব। কুতুবী, ধন্যবাদ যুক্ত হবার জন্য। জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও বক্ষব্যাধি হাসপাতালের উপপরিচালককে কুপিয়ে জখমের ঘটনায় মূল অভিযুক্ত সহ 5 জনকে আটক করা হয়েছে। সোমবার বিকেলে ঘটনার পরপরই অভিযুক্তদের ধরতে অভিযান চালায় র্যাব। রাতভর অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই 5 জনকে আটক করা হয়। কর্মকর্তারা জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়। অভিযুক্তরা কেন আহমদ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেছে, ঘটনার নেপথ্যের কারণ কি ছিল, সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান র্যাব কর্মকর্তারা। গতকাল বিকেলে অফিস শেষ করে ক্যান্সার হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে অজ্ঞাত 2 থেকে 3 জন ব্যক্তি তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গতকালই আহত চিকিৎসককে দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কিছুটা বেড়েছে, তবে এখনো আছে অপেক্ষার দীর্ঘ লাইন। সকাল থেকে রাজধানীর বেশিরভাগ পাম্পে তেল দেওয়া হচ্ছে। তেল নিতে গত রাত থেকে লাইনে দাঁড়িয়েছেন অনেকে। রাতভর অপেক্ষার পর তেল পাচ্ছেন তারা। সকালে যারা লাইনে দাঁড়িয়েছেন, গাড়ির সারি দীর্ঘ হলেও আগের তুলনায় কিছুটা কম সময় লাগছে। পাম্পে তেলের সরবরাহ বেশি থাকায় চাহিদা মতো তেল পাচ্ছেন চালকরা। এতে সন্তোষ জানিয়ে অনেকে বলেন, দীর্ঘ সময় অপেক্ষায় থাকার পর চাহিদা মতো তেল পাওয়ায় কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে তাদের। সবার আশা, তেল সরবরাহের এই ধারা অব্যাহত থাকলে সংকট দ্রুতই কেটে যাবে। চাহিদা মতো তেল পাচ্ছি ইনশাল্লাহ। আজকে 1400 টাকার তেল নিয়েছি, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে ইনশাল্লাহ। আজকে আমি 1600 টাকার তেল পেয়েছি, মানে খুব ভালো লাগতেছে। সরকারের উচিত এই ধারাবাহিকতা বজায় রাখা। ওয়েল পাস হলো 1200 আর এমনি যারা 800। এখন ওরা 4 থেকে 5 ঘন্টা সিরিয়ালে থেকে অনেক রিকোয়েস্ট করে করতে গিয়ে দেখা যাচ্ছে এদেরকে একটু বেশি দিতে হয়। গাড়ি আছে বর্তমানে, আমার যেরকম দাম বাড়ছে, চাপ একটু কম, আমার যেরকম তেল যা পাবে সেরকমই আমি দিচ্ছি। জ্বালানি তেলের সরবরাহ বিষয়ে জানবো ঢাকা এবং কুষ্টিয়া সহকর্মীদের কাছ থেকে। আমরা শুরুতেই যেতে চাই এম এ আজিজের কাছে। তিনি রয়েছেন রাজধানীর কালশী এলাকায়। আজিজ, পাম্পে এই মুহূর্তের অবস্থা কি দেখছেন? সরবরাহ বৃদ্ধিতে গ্রাহকদের ভোগান্তি কতটা কমলো, এ বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মারফি। গ্রাহকদের যে সারি সেটি আসলে কমেনি। তেলের যে যোগান সেটি হয়তো বেড়েছে কিছুটা। সুমাত্রা ফিলিং স্টেশন, যেটা এই কালশী সড়কে অবস্থিত, এখানে আজকে 36,000 লিটার অকটেন এসেছে এবং 13,500 লিটার ডিজেল এসেছে। আমি যদি বলি আপনাকে এই পাম্পের অবস্থা, আপনি দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেলের দীর্ঘ সারি। এখানে দুইটা লাইনে মোটরসাইকেল চালকরা ঢুকছেন এবং
এই যে সারি সেটি মাটি কাটা মোড় পর্যন্ত চলে গেছে। এখানকার এই পাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন এবং পাম্প মালিক কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছেন যে তাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তারা তেল আসলে পাচ্ছেন না। যদিও সরকার কিছুটা তেল অকটেন বিশেষ করে 20% বাড়ানোর একটি পদক্ষেপ নিয়েছেন, তারপরও যে চাহিদা সে চাহিদা আসলে মেটানো সম্ভব হচ্ছে না। এখানেও গত রাত থেকে অনেকে লাইনে দাঁড়িয়েছেন, অনেকে ভোরবেলা এসেছেন, সবাই মোটামুটি দীর্ঘ সময় এই তপ্ত রোদের মাঝে অপেক্ষা করছেন এবং তারা বলছেন যে সরকারের উচিত যে তেলের যে সরবরাহ সেটি আরও বাড়ানো এবং ধীরে ধীরে যেন এই সংকটটা কাটে সেই উদ্যোগটাই আসলে এরা যারা ভোক্তা তারা আহ্বান জানাচ্ছেন যে সেই উদ্যোগটাই যেন সরকার নেয়। তবে এখানকার যে সার্বিক পরিস্থিতি তাতে মানে বেশ খানিকটা ভোগান্তিই মনে হচ্ছে যারা তেল নেওয়ার জন্য দাঁড়িয়েছেন তাদের। মারফি, আজিজ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি রুহুল আমিন বাবুকে, তিনি আছেন কুষ্টিয়ায়। বাবু, কুষ্টিয়ার কি অবস্থা? পাম্পগুলোর চিত্র কেমন দেখছেন সেখানকার? গ্রাহকরা চাহিদা মতো তেল পাচ্ছেন কিনা? মারফি, কুষ্টিয়াতে আসলে বেশ কয়েকটি পাম্প, মানে জেলা জুড়ে 31টি তেল পাম্প রয়েছে, তার মধ্যে মাত্র কয়েকটি তেল পাম্পে তেল দেওয়া হচ্ছে এবং বিশেষ করে আজকে আপনি জানেন যে এসএসসি পরীক্ষা চলছে, যে কারণে আসলে পরীক্ষা কেন্দ্রের আশপাশে যেসব তেল পাম্প রয়েছে সেইগুলো বন্ধ রাখা হয়েছে। সকাল থেকে 3টা পর্যন্ত বন্ধ থাকার কথা রয়েছে। ঠিক আমি এখন রয়েছি কুষ্টিয়া স্টোরসে, কুষ্টিয়া মজফপুর এলাকায়। আসলে এখানে পাশেই জেলা স্কুল হতে আসলে এই পাম্পটি সকাল থেকে বন্ধ রয়েছে। তারা কিছুক্ষণ আগে ঘোষণা দিল এখান থেকে যে আসলে তেল এখন দেওয়া হবে না। তাদের আরও একটি শাখা রয়েছে, তাদের আরও দুইটি শাখা রয়েছে, সেটা বাইপাস মোড়ে, সেখানে তেল দেওয়া হচ্ছে এবং চোরহাস মোড় এলাকাতে আরেকটি শাখা রয়েছে, সেখানে 3টের পর থেকে তেল দেওয়া হবে। এবং সাধারণ মানুষের যে তেলের দাম বাড়তি হওয়ার পরও সাধারণ মানুষের যে চাহিদা সেটি কিন্তু কমেনি। তারা এখনও কিন্তু লাইন দেখা যাচ্ছে, তবে কিছুটা কমেছে, অর্থাৎ কিছুটা লাইনের সংখ্যা কমছে এবং চাহিদা অনুযায়ী তেল পাওয়ার কারণে, অর্থাৎ যারা আগে 200 টাকা 300 টাকার করে তেল দেওয়া হচ্ছিল, এখন 500 থেকে 1000 টাকা পর্যন্ত তেল দেওয়া হচ্ছে, বা চাহিদা অনুযায়ী তেল পাওয়ার কারণে অনেকটা সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি কমেছে, অর্থাৎ তাদের বারবার তেল নিতে আসতে হচ্ছে না। তারা সেটি গ্রাহকেরা আমাদেরকে জানিয়েছেন। আরও একটু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে মূলত এই তেলের সংকট আসলে প্রত্যেকটি জায়গাতেই, বিশেষ করে কুষ্টিয়া সহ আরও উপজেলা পর্যায়গুলো যেসব দূর দূরান্ত এলাকা রয়েছে সেসব জায়গাগুলোতে পাম্প থেকে অনুমোদিত যেসব ডিলার পয়েন্ট রয়েছে, অর্থাৎ আগে যেমন খোলা বাজারে তেল বিক্রয় হতো, তারা অনেকেই দাবি করছেন যে আসলে যেসব গ্রামগঞ্জ রয়েছে বা দূর দূরান্ত উপজেলা পর্যায়গুলো রয়েছে সেই সব এলাকাগুলোতে যদি ডিলার পয়েন্টে তেল দেওয়া হয় তাহলে কিন্তু সাধারণ মানুষজন কিন্তু সেই সব জায়গা থেকে তেল পেতে পারে এবং যে অবৈধ মজুদ রয়েছে সেই সব বিষয় এখন কিন্তু প্রশাসনের হস্তক্ষেপ করার সময় এসেছে। মারফি, রুহুল আমিন বাবু, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে নতুন ভর্তি 98 জন, আর মোট ভর্তি আছেন 460 রোগী। গতকাল সকাল পর্যন্ত সারা দেশে 15ই মার্চ থেকে 3617 জনের হাম শনাক্ত হয়েছে। হামের কারণে মৃত্যু হয়েছে 37 জনের। হামের উপসর্গ 16,172, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন 183 জন, সুস্থ হয়েছেন 13,258। রোগীর স্বজনরা বলছেন লক্ষণ দেখা মাত্রই তারা রোগীকে হাসপাতালে নিয়ে এসেছিলেন, এখন অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। হাসপাতাল ব্যবস্থাপনার খবর জানাতে মহাখালীর ইপিআই ক্লিনিক হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। টিপু, ছোঁয়াচে এই রোগ প্রতিরোধের জন্য সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? টিপু, আপনি শুনতে পাচ্ছেন? টিপু, যেটা জানাবেন যে ছোঁয়াচে এই রোগ প্রতিরোধের জন্য সার্বিক ব্যবস্থাপনা আপনি কেমন দেখছেন?
আমার সেই সকাল থেকেই আমরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে ঘুরছিলাম এবং সেখানে দেখেছি যে বিভিন্ন হাসপাতালে যারা হামের আক্রান্ত হয়ে বা হামের উপসর্গ নিয়ে অনেকেই কিন্তু এই হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন এবং কিছুক্ষণ আগে আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে তথ্য পেয়েছি সেখানে কিন্তু গত 24 ঘন্টায় 3 জন হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ বলা যায় যে এই পর্যন্ত কিন্তু প্রায় 200-র অধিক হামের এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হলো। এবং এই মুহূর্তে আমরা আছি ইপিআই সেন্টারে বা নগর স্বাস্থ্য কেন্দ্র মহাখালীতে এবং সেখানে হামের যে টিকাদান কর্মসূচি সেটি চলছে এবং সেই গতকাল থেকে আপনি জানেন যে সারা দেশব্যাপী জাতীয়ভাবে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং যেটি কিনা মূলত গত 5 এপ্রিল থেকে শুরু হয় এবং 5 এপ্রিলে বাংলাদেশের 30টি ঝুঁকিপূর্ণ উপজেলাতেই মূলত এই টিকা কার্যক্রম শুরু হয় এবং তারপরে ঢাকার 2টি সিটি কর্পোরেশন এবং বরিশাল এবং ময়মনসিংহ এই 4টি সিটি কর্পোরেশনে টিকা কর্মসূচি চলে এবং তারপরে গতকাল কিন্তু সারা দেশব্যাপী টিকা কর্মসূচি চালু করা হয় এবং যেটি দেখা গিয়েছে যে এই টিকা কেন্দ্রগুলোতে সকাল থেকেই অনেকেই আসছেন এবং তাদের সন্তানদেরকে নিয়ে আসছেন এবং তারা বলছেন যে অনেকেই হয়তো এর আগে টিকা দেননি বা হচ্ছে বেশ খানিকটা সময় পার হয়ে গেছে তারপরও সেই টিকাটি নেওয়া হয়নি। যেহেতু এই মুহূর্তে হামের এই প্রকোপটি চলছে এবং জাতীয়ভাবে ক্যাম্পেইন চলছে, সেই ক্যাম্পেইনের আওতায় তারা টিকা কেন্দ্রে আসছেন এবং টিকা দিচ্ছেন। টিপু, ধন্যবাদ যুক্ত হবার জন্য। সচিবালয়ের নিজ কার্যালয়ে আজও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আজ গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেখানে আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। আমরা যাচ্ছি তার কাছে। রবিন, বৈঠক সম্পর্কে আপনার কাছে কি তথ্য রয়েছে? মারফি, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বেলা 12টা নাগাদ তিনি আসলে এই সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর যে কার্যালয় সেখানে এসেছেন। তারপরই বলা চলে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা প্রবেশ করেছেন তার কার্যালয়ে, অর্থাৎ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, আইনমন্ত্রী আসাদুজ্জামান সহ অন্যান্য মন্ত্রীরাও রয়েছেন এবং পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আইনি। খানিক আগেই পানি সম্পদ মন্ত্রী বেরিয়ে গেলেন। তিনি জানাচ্ছিলেন যে ক্রয় সংক্রান্ত কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বা হবে এবং এর আগে আমরা যতটুকু জানতে পেরেছি দিনের শুরুতেই 2টি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অর্থমন্ত্রী, তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, অর্থ সচিব, পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড গভর্নর এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ বিডার যিনি পরিচালক তিনিও ছিলেন। তারা সে বৈঠক শেষ করে গভর্নর এবং বিডার প্রধান বেরিয়ে গেলেন। তাদেরকে আমরা অ্যাপ্রোচ করেছিলাম কিন্তু তারা আসলে গণমাধ্যমের মুখোমুখি হতে রাজি হননি। এর বাইরে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা উপদেষ্টা, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, বিমান বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। একটা বিষয় উল্লেখ করতে হয়, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রবেশ করেছেন সংবাদপত্রের যে অ্যাসোসিয়েশন মালিকদের যে সংগঠন নোয়াব, নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশন, সেই নোয়াবের নেতৃবৃন্দ প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ে এবং নির্ধারিত একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে, যেখানে নেতৃত্ব দিচ্ছেন মানবজমিন সম্পাদক এবং প্রকাশক মতিউর রহমান চৌধুরী, সঙ্গে ছিলেন ডেইলি স্টার প্রকাশক মাহফুজ আনাম, প্রথম আলোর প্রকাশক মতিউর রহমান, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ সহ অন্যান্য সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট যারা ঊর্ধ্বতন রয়েছেন তাদের সঙ্গে সেই বৈঠক শেষে হয়তোবা তথ্যমন্ত্রী এবং নোয়াবের যে নেতৃত্ব দিচ্ছেন মতিউর রহমান চৌধুরী তারা হয়তোবা জানাবেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কী কী আলোচনা হয়েছে। এর বাইরে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত যেসব বৈঠক হয়েছে সেসব সম্পর্কেও এক ধরনের প্রতিক্রিয়া আমরা জানতে পারবো ধারণা করছি। রবিন, ধন্যবাদ। পুরোপুরি প্রস্তুত হাসপাতাল, কিন্তু মিলছে না সেবা, কারণ এখনো নিয়োগ হয়নি জনবল। 4 মাস ধরে প্রায় তালাবদ্ধ জাতীয় নিউরো সায়েন্স হাসপাতালের 500 বেডের দ্বিতীয় ইউনিট। সেবা চালু করতে প্রয়োজন প্রায় 1400 পদ পূরণ। আগামী 1 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় স্বাস্থ্য বিভাগ। হাসান মিসবার প্রতিবেদন। স্ট্রেচারে প্রায় অচেতন লাল মিয়া। সেবার আশায় এভাবে পরপর 3 দিন আসতে হয়েছে নিউরোসায়েন্স হাসপাতালে। পেশায় নিরাপত্তা রক্ষী এই রোগীর স্বজনদের বলা হয়েছে বেড খালি নেই। চিকিৎসা ছাড়াই ফিরতে হচ্ছে স্ট্রোকের এই রোগীকে। তাজদান মেডিকেল কলেজে আসলাম, 4-5 দিন দেখা পরীক্ষা করাইয়া পরীক্ষা রিপোর্ট দেখা আবার এনে দিছে। 3-4 দিন ঘুরছি, ঘোরার পরে রিপোর্ট আনছি, পরীক্ষা করাইছি, রিপোর্ট দেখা কোনো চিকিৎসা নাই, ঢাকা মেডিকেল কলেজ যাও।
তার পাশে আরও অনেক রোগী স্ট্রেচারে ভর্তির অপেক্ষায় তারা। স্বজনরা জানান, মানসম্মত সেবার কারণে এই হাসপাতালে ভিড় বেশি। প্রতিদিন 40 থেকে 50টি বেড খালি হলেও চাহিদা দ্বিগুণ। সার্জারির জন্য লম্বা অপেক্ষা। MRI এর সিরিয়াল পেতে অপেক্ষা করতে হয় 2 মাস পর্যন্ত। ডাক্তার দেখানো হয়েছে ইমার্জেন্সিতে, ওনারা অ্যাডমিশন লিখছে কিন্তু সিট নাই, এখানে সিট পাচ্ছি না। টিসি যাওয়ার পরে দেখার পর বলেছে যে আমাদের এই জায়গায় সিট নাই, মানে বেড নাই, তোমরা হয় সরোয়ারে আর নাই মেডিকেল হাসপাতালে নিয়ে যাও। টেস্ট তারা লিখে দিচ্ছে, MRI মেশিন নাই, এখানে হবে না, বাহির থেকে করে আনেন। ভোগান্তি কমাতে পাশেই নির্মাণ করা হয়েছে আরও 500 শয্যার একটি ভবন। এখানে আছে অত্যাধুনিক 2টি মডিউলার অপারেশন থিয়েটার, 40 বেডের ICU ইউনিট, 2টি ক্যাথ ল্যাব, 2টি করে MRI ও CT স্ক্যান মেশিন। সব মিলিয়ে অত্যাধুনিক নানা সুবিধা নিয়ে সেবার জন্য পুরোপুরি প্রস্তুত এই ইউনিট। যন্ত্রপাতি যেগুলো আছে এবং পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার, এই ধরনের লজিস্টিক সাপোর্টওয়ালা হসপিটাল আমার মনে হয় বাংলাদেশে আর নেই। গভর্নমেন্ট সেক্টরে অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান APP, তো এগুলো অনুমোদনের জন্য কতগুলো কমিটি থাকে, একবার একজন এক দেশ থেকে সরে যায়, তখন কমিটি আবার চেঞ্জ হয়। PPR এর রুল যখন চেঞ্জ হয়ে গেল, তখন জনবলের নিয়োগ, প্রকিউরমেন্ট প্রসিডিউরগুলো সব কিছুই চেঞ্জ হয়ে গেল, যার ধরুন আমাদের এই ডিলেগুলো হয়ে গেল। গত বছরের 8 ডিসেম্বর এই ভবনে সেবা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার, কিন্তু সেবা দেবে কে সেই জনবলই নিয়োগ হয়নি এখনো। পদ রাখা হয়েছে 852টি, এর মধ্যে চিকিৎসক 446, নার্স 247, বাকিরা অন্যান্য পদের। এর বাইরে আউটসোর্সিং জনবল 559 জন। সম্প্রতি এই হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য সচিব। শুধু লোকবলটাই সমস্যা, আমরা কিছু দিচ্ছি, আস্তে আস্তে দিলে এটা সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এই সেবা জনগণকে যত দ্রুত সম্ভব দেওয়া যায় আমরা চেষ্টা করব। আশা করছি আমার মনে হয় 10, 15, 20, 1 মাসের মধ্যে আমরা এটাকে সেবার আওতায় নিয়ে আসবো। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের বর্ধিত অংশের নির্মাণ শুরু হয় 2020 সালে। ব্যয় 506 কোটি টাকা। নান্দনিক স্থাপত্যশৈলী, বিশ্বমানের চিকিৎসা প্রযুক্তি, সব মিলিয়ে নিউরোসায়েন্স হাসপাতালের ইউনিট 2 তৈরি হয়েছে অত্যাধুনিক নানা সুযোগ সুবিধা নিয়ে। গত 6 বছর ধরে এই হাসপাতালটি স্বাস্থ্য বিভাগ নির্মাণ করলেও নেওয়া হয়নি কোনো জনবল প্রস্তুতি। আর একইভাবে বাংলাদেশে প্রতি বছর অনেক স্বাস্থ্য প্রতিষ্ঠান তৈরি হয় যেখানে গুরুত্ব পায় না জনবল প্রস্তুত করার বিষয়টি। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। বিদ্যুৎ মন্ত্রীকে ইসলাম বিদ্বেষী বলায় কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিরাজগঞ্জের একটি আদালত। সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই পরোয়ানা জারি করেন। এর আগে আমির হামজাকে 19 এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেছিলেন তিনি। হাজির না হওয়ায় এই আদেশ দেন বিচারক। সম্প্রতি বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে কুষ্টিয়ায় হাটশো হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের সময় নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেন আমির হামজা। পরে তার বিরুদ্ধে মামলা হয়। IMF এর সব শর্ত পূরণ করা বাধ্যতামূলক নয়। সরকার অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নিচ্ছে, যা অন্যভাবে দেখা উচিত নয়। এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, জ্বালানি মজুদের কোনো সংকট নেই। সংকট যেন না হয় সেই অনুযায়ী সরবরাহ করা হচ্ছে। জানান, ফুয়েল পাসের জন্য 1,70,000 নিবন্ধন হয়েছে। জাহিদুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে এই নিয়ে সমাজে আলোচনা হওয়া উচিত। এটা রাষ্ট্র করছে, তবে বর্তমান সরকারের চুক্তিটি বাতিল করার কোনো সিদ্ধান্ত নেই বলে মন্তব্য করেন তিনি। সংসদে যেসব অধ্যাদেশ উত্থাপিত হয়নি সেগুলো আবারও বিল আকারে আসবে বলেও জানান তিনি। এর আগে আমরা যতগুলো কিস্তি পেয়েছি বাংলাদেশ কিছু শর্ত পূরণ করতে পারে না, আপনি নিশ্চয়ই জানেন, তারপরে পেয়েছে। সো সরকার একটা ফ্লেক্সিবিলিটি আছে। আমাদের তো ফরেন রিজার্ভের উপরে চাপ বাড়তেই থাকবে, কারণ আমরা বৈদেশিক মুদ্রায় জ্বালানি কিনবো। ফলে আমরা প্রিভিয়াস যেসব লোন ছিল সেগুলো রক্ষা করা, নতুন লোনের কথা দেখেছেন যারা $2 বিলিয়ন আমরা পেতে যাচ্ছি ওয়ার্ল্ড ব্যাংক থেকে, সেগুলো চলবে। এবং IMF এর সাথে তার শর্তের বাইরে গেলেও এই নেগোসিয়েশনটা আমরা করতে পারবো।
অর্থায়ন নিয়ে দুশ্চিন্তা থাকলেও বিশাল বাজেট দিচ্ছে সরকার, তবে ৫% নিচেই থাকছে ঘাটতি। আর এই ঘাটতি অর্থায়নে বাড়ছে অভ্যন্তরীণ উৎস নির্ভরতা। জিডিপির প্রায় 14% বৃদ্ধি করে বাজেট চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে অর্থ বিভাগ। পরিচালন সহ অন্যান্য ব্যয় ধরা হচ্ছে ৬ লাখ কোটি টাকার বেশি। ৩ লাখ কোটি টাকার উন্নয়ন ব্যয় ধরে তৈরি হচ্ছে বাজেট, যা জিডিপির প্রায় 4.5%। বিশ্লেষকরা বলছেন অর্থের সংস্থান করাই হবে সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রিমন রহমানের রিপোর্ট। অর্থনীতিতে এখন নানামুখী সংকট স্পষ্ট। অসহনীয় মূল্যস্ফীতির চাপ, স্থবির কর্মসংস্থান এবং বিনিয়োগ পরিস্থিতি, জ্বালানির দুষ্প্রাপ্যতা সহ নানা কারণে টালমাটাল অবস্থা। কঠিন এই সময়ে এসেছে বাজেট। নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে তাই মেলাতে হচ্ছে নানা সমীকরণ। সবশেষ 2006-07 অর্থ বছরে বাজেট দেয় বিএনপি জামায়াত জোট সরকার। তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের দেয়া সেই বাজেটের আকার ছিল মাত্র ৬৯,৭৪০ কোটি টাকা। গুরুত্ব পায় দারিদ্র্য বিমোচন, অবকাঠামোগত উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। ওই বাজেটে রাজস্ব ব্যবস্থাতেও ছিল নানামুখী সংস্কার পদক্ষেপ। ১৯ বছর পর সরকার গঠন করে আগামী ১১ জুন সংসদে পূর্ণাঙ্গ বাজেট দেবে বিএনপি সরকার। দীর্ঘ এই সময়ের ব্যবধানে বাজেটের আকার বেড়েছে অনেক গুণ। ব্যয়ের অঙ্ক হতে পারে জিডিপির প্রায় 14%। আদায় করা নিয়ে যথেষ্ট সংশয় থাকলেও জিডিপির 10%-এর বেশি রাজস্ব আদায় বৃদ্ধির চিন্তা করছে সরকার। পরিচালন ব্যয় মেটাতেও ব্যয় হবে বাজেটের সিংহভাগ অর্থ, যা জিডিপির 9%-এর বেশি। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিবিতে ব্যয় ধরা হতে পারে ৩ লাখ কোটি টাকা, যা জিডিপির 4.4 যে অর্থটা ব্যয় করা হচ্ছে, এটা কি সত্যিকার অর্থে আমরা আমাদের বর্তমান পরিস্থিতিতে এই ধরনের ব্যয় করার ক্ষেত্রে এটা কি অতি প্রয়োজনীয় কি না? কারণ যেখানটায় আমাদের রাজস্ব আদায় তো রাতারাতি তো আর রাজস্ব বাড়বে না। পরিচালনগত ব্যয় এবং উন্নয়ন ব্যয়, এটার গুণগত মান কতটুকু? যেমন আমরা সবাই জানি যে সরকারি অর্থের অপব্যবহার কিন্তু এবং দুর্নীতি, এটা কিন্তু সকলেই আমরা জানি। বাজেটের দুশ্চিন্তার নাম ঘাটতি অর্থায়ন। প্রস্তাবিত বাজেটে 5%-এর নিচে রাখা হচ্ছে ঘাটতির অঙ্ক। এক্ষেত্রে অভ্যন্তরীণ উৎস থেকেই অর্থায়নে গুরুত্ব দিতে চায় সরকার। চলতি বাজেটের চেয়ে বৈদেশিক উৎস থেকে অর্থায়ন বেশি আশা করা হলেও পাওয়া কঠিন হবে। অন্যদিকে ঋণের দায়ও বেড়েছে অনেক। মেইন জিনিস হলো আপনার কতটুকু রিসোর্স আপনি মোবিলাইজ করতে পারবেন লোকাল রিসোর্সে আর হলো বাইরে। তো লোকাল রিসোর্স এত কম, 7.5 বা 7.2 ট্যাক্স জিডিপি রেশিও দিয়ে আপনি কী করে আপনি নেবেন? আর যে বরোইং করবেন, বরোইং তো আমরা 40%-এর কাছাকাছি পৌঁছে বরোইং এখন করতে থাকবে, যেটা হবে বরোইং। এখন ডোনাররা কিন্তু আমাদের সফট ফান্ডের লোন আর তেমন দেবে না। সংকটকালীন সময়ের এই বাজেটে আয় ব্যয়ের হিসাব মেলাতে কঠিন চাপে অর্থ মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থায় এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে ওলটপালট অবস্থায় দেশের অর্থনীতি। সীমাবদ্ধতার মধ্যেও স্বাদ এবং সাধ্যের সমন্বয় ঘটিয়ে বাজেট প্রণয়ন করছে সরকার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে বিএনপি সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। তাদের দাবি, ভুল ব্যাখ্যা দিয়ে বিচারপতি নিয়োগ ও আলাদা সচিবালয় অধ্যাদেশ দুটি বাতিল করা হয়েছে। আইন দুটি না হওয়ায় আবারও রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিচার বিভাগ ব্যবহৃত হওয়ার শঙ্কাও জানিয়েছে সংস্থাটি। প্রেসক্লাবে বিচার বিভাগের স্বাধীনতা ও সংস্কার শীর্ষক গোল টিভি আলোচনায় সাংবিধানিক বাধ্যবাধকতা, আদালতের নির্দেশনা ও গণভোটে জন আকাঙ্ক্ষা তুলে ধরেন বক্তারা। দাবি করেন, বিচারক নিয়োগ আইন পাশ না হওয়ায় আবারও নির্বাহী বিভাগের পকেটে যাবে বিচার বিভাগ। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশটিও বিচার বিভাগের বহুদিনের দাবি। আইনের ত্রুটিগুলো উল্লেখ না করে সংসদে অধ্যাদেশ বাতিলে সরকারের রাজনৈতিক সদিচ্ছার সমালোচনাও করেন তারা। অন্তর্বর্তীকালীন সরকার কয়েকটা অধ্যাদেশ করেছে বিচার বিভাগকে স্বাধীন করার জন্য। বর্তমান সরকার এগুলোকে অনুমোদন করে নাই। 2001 সালে আশ্বাস দিয়েছিল, আবারও আশ্বাস দিয়েছে তারা আরও উন্নত আইন, আরও ভালো আইন করে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে, বিচার বিভাগের সচিবালয় স্বাধীন সচিবালয় নিশ্চিত করবে। আমাদেরকে ওনারা আশ্বাস দিচ্ছেন, কিন্তু আমরা কি আশ্বস্ত হচ্ছি? চরম অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি শেষ হচ্ছে আগামীকাল। বৈঠক আয়োজনে পুরোপুরি প্রস্তুত মধ্যস্থতাকারী পাকিস্তান। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখন, ইসলামাবাদে আদৌ কি মুখোমুখি হচ্ছে ওয়াশিংটন তেহরান? বৈঠক ঘিরে পাল্টাপাল্টি শর্তে অটল দুপক্ষ। হোয়াইট হাউস জানিয়েছে, ইরান আলোচনায় যোগদান নিশ্চিত করলেই কেবল ইসলামাবাদ যাবেন মার্কিন আলোচকরা।
বিপরীতে হুমকির মুখে কোনো আলোচনা নয়, সাফ জানিয়ে দিয়েছে তেহরান। যুদ্ধবিরতি শেষের বাকি আর মাত্র কয়েক ঘণ্টা, এখনও ফাঁকা আলোচনার টেবিল। নিরাপত্তার দিক থেকে পুরোপুরি প্রস্তুত বৈঠকের ভেন্যু পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। চলছে কার্যত লকডাউন, কিন্তু দুই পক্ষ যুক্তরাষ্ট্র ইরানের উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সোমবার থেকে একাধিক মার্কিন বিশেষ উড়োজাহাজ অবতরণ করেছে ইসলামাবাদে। ধারণা করা হচ্ছে এসব আকাশযানে করে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদের নিরাপত্তা দল ও বিভিন্ন সরঞ্জাম। মার্কিন প্রতিনিধিদের সফর নিয়েও এক এক সময় বলা হচ্ছে ভিন্ন ভিন্ন কথা। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদের পথে রওনা হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প যখন এমন কথা বলেন, হোয়াইট হাউস তখন জানায় ওয়াশিংটনেই অবস্থান করছেন ভ্যান্স। পরবর্তীতে আবার মার্কিন প্রতিনিধিদের রওনা দেওয়ার কথা শোনা যায়, তবে কোনো কিছুই নিশ্চিত নয়। এমন অনিশ্চয়তার মাঝে ইরানের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাগের কালিবাফ দিয়েছেন কড়া বার্তা। বলেছেন, হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনায় যাবে না দেশটি। আবারও যুদ্ধ শুরু হলে প্রস্তুত তেহরান, করেছেন এমন মন্তব্য। ইরানের মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার দাবি মানতে নারাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্স বার্তায় জানিয়েছেন, তেহরান চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত চলবে ব্লকেড, আর চুক্তি হলে সেটি হবে আগের চেয়েও অনেক ভালো। এর আগে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফার বৈঠকে বসছে না বলে আনুষ্ঠানিকভাবে জানায় ইরান। হরমুজ প্রণালীতে নৌ অবরোধ আরোপ করে ওয়াশিংটনের বিরুদ্ধে ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে তেহরান। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী অতিক্রম করেছে ইরানের পতাকাবাহী একটি জাহাজ, এমন তথ্য জানিয়েছে তাসনিম নিউজ। ইরানের আধার সরকারি বার্তা সংস্থাটি জানিয়েছে, বন্দর আব্বাসের কাছাকাছি শহীদ রাজাই বন্দর থেকে যাত্রা শুরু করেছে নৌযান সুজা 2। গন্তব্য ভারতের কান্ডোলা বন্দর। হরমুজ প্রণালী দিয়ে অগ্রসর হচ্ছে জাহাজটি। সমুদ্রযান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিক এর তথ্য অনুযায়ী বর্তমানে হরমুজ প্রণালীতেই অবস্থান করছে জাহাজটি। মেরিন ট্রাফিকের তথ্য বলছে, সুজা 2 এর গন্তব্য ভারত। এর আগে সোমবার ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটক করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। বৈশ্বিক অস্ত্রবাজারে নতুন খেলোয়াড় হতে চাইছে জাপান। দীর্ঘদিনের শান্তিবাদী নীতিতে পরিবর্তন এনে প্রতিরক্ষা বাজারে নিজেদের অবস্থান তৈরির সিদ্ধান্ত নিয়েছে তারা। রপ্তানির বিধিনিষেধ শিথিল করলেও নতুন আইনে অস্ত্র তৃতীয় দেশে হস্তান্তরে বিশেষ নিয়ন্ত্রণ এবং সংঘাতে জড়িত দেশে বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক রাজনীতির পরিবর্তিত প্রেক্ষাপটে বৈশ্বিক অস্ত্রবাজারে নতুন প্রতিযোগিতা তৈরি করতে পারে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই শান্তিবাদী অবস্থানে জাপান। দশকের পর দশক অস্ত্র রফতানির বিষয়ে কঠোর বিধিনিষেধ অনুসরণ করে এসেছে দেশটি। কিন্তু বিশ্ব রাজনীতির পরিবর্তিত প্রেক্ষাপটে এবার বড় পরিবর্তনের পথে টোকিও। আগে মূলত উদ্ধার, পরিবহন ও নজরদারি ডিভাইসের মধ্যে সীমাবদ্ধ ছিল জাপানের প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির সুযোগ। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সরকার অনুমোদিত নতুন নীতি অনুযায়ী তুলে নেওয়া হয়েছে সে বাধ্যবাধকতা। এখন থেকে যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম বিক্রি করতে পারবে জাপান। প্রতিটি প্রতিরক্ষা চুক্তি আলাদাভাবে মূল্যায়ন হবে। তবে কঠোর যাচাই, তৃতীয় দেশে হস্তান্তরে বিশেষ নিয়ন্ত্রণ এবং সংঘাতে জড়িত দেশে বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে। নিরাপত্তার স্বার্থে আইনের বাইরেও সিদ্ধান্তের সুযোগ রাখা হয়েছে। এসব সিদ্ধান্ত নিজস্ব নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বলেও আশা করে টোকিও। বর্তমানে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। এই প্রেক্ষাপটে আমরা প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তরের নীতিতে পরিবর্তন এনেছি। আজকের বিশ্বে কোনো দেশ একা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। মূলত ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে চাপ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের অস্ত্র উৎপাদনে। এশিয়া এমনকি ইউরোপের দেশগুলোও খুঁজছে বিকল্প উৎস। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে অনিশ্চয়তার কারণে এই প্রবণতা জোরদার হয়েছে। ফলে বৈশ্বিক অস্ত্র বাজারে নতুন সরবরাহকারীদের জন্য সুযোগ তৈরি হচ্ছে।
জাপানের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী পোল্যান্ড থেকে ফিলিপাইন পর্যন্ত দেশগুলো সামরিক সরঞ্জাম কেনার সম্ভাবনা যাচাই করছে। এরই মধ্যে জাপানের ব্যবহৃত যুদ্ধজাহাজ ম্যানিলায় রফতানির বিষয়ে প্রাথমিক কথাবার্তাও হয়েছে। বৈশ্বিক অস্ত্রবাজারে জাপান নতুন প্রতিযোগিতা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া বিশ্ব নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে অস্ত্রবাজারে নতুন ভারসাম্য তৈরি করতে পারে টোকিও, এমন ধারণা অনেকের। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।